আসসালামু আলাইকুম। এটিন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ভাবনা আহমেদ। শুরুতেই জানিয়ে দিব বিআরবি কেবল সংবাদ শিরোনাম। চলার পথে যতই বাধা আসুক থেমে না থাকার অঙ্গীকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার। দুর্নীতির সাথে কোনো আপোষ নয়, সংশ্লিষ্ট কেউ জড়িত থাকলে তাৎক্ষণিক বরখাস্ত, হুঁশিয়ারি প্রধান বিচারপতির। এক যুগেও শেষ হয়নি পিলখানায় বিডিআর বিদ্রোহের ঘটনায় বিস্ফোরক আইনের মামলার বিচার, মিলছে না সাজা খাটা এবং খালাসপ্রাপ্ত ৩০০ আসামির মুক্তি। এবং উত্তরের হিমেল হাওয়ায় কাঁপছে দেশ, সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড রংপুরের তেঁতুলিয়ায়, বিপর্যস্ত উত্তরাঞ্চলের জনপদ। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত সংবাদ। চলার পথে যতই বাধা আসুক না কেন জনগণের উন্নয়নে থেমে না থাকার প্রতিজ্ঞা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতিসংঘের সাধারণ পরিষদে বাংলাদেশকে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের স্বীকৃতির উদযাপন অনুষ্ঠানে তিনি বলেন, সব বাধা পদদলিত করেই এগিয়ে যাবেন। দেশের উন্নয়নের গতি যেন হারিয়ে না যায়, নতুন প্রজন্ম সেভাবেই নিজেদের প্রস্তুত করবে বলেও প্রত্যাশা করেন প্রধানমন্ত্রী। এ সময় দেশের সম্ভাবনার ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবেলায় সময়োপযোগী কার্যকর কৌশল গ্রহণে সংশ্লিষ্টদের অনুরোধ জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত ১৩ বছরে দেশের অর্থনীতির আকার ও মাথাপিছু আয় বেড়েছে প্রায় ৩ গুণ। উন্নয়নশীল সূচকে বাংলাদেশ এখন বিশ্বের ৩১তম বৃহত্তম অর্থনীতির দেশ। মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে ধন্যবাদ। স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে জাতিসংঘের স্বীকৃতি উদযাপন অনুষ্ঠানে গণভবন থেকে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, দীর্ঘ সময় আওয়ামী লীগ ক্ষমতায় থাকা আর সবার সহযোগিতায় সঠিক পরিকল্পনা বাস্তবায়নে দেশের উন্নয়ন আজ দৃশ্যমান। উন্নয়নশীল দেশে উত্তরণকে টেকসই করতে প্রয়োজনীয় দিক নির্দেশনাও দেন সরকার প্রধান। আমাদের লক্ষ্য ৪১ সালের মধ্যে বাংলাদেশ হবে বিশ্বের উন্নত সমৃদ্ধ বাংলাদেশ, আর সেই লক্ষ্য নিয়ে আমরা কাজ করছি। উন্নয়নশীল দেশে উত্তরণকে টেকসই করতে আমরা একটি জাতীয় সরল উত্তরণ কৌশল অর্থাৎ স্মুথ ট্রানজিশন স্ট্র্যাটেজি প্রণয়নের কাজ হাতে নিয়েছি। দেশের অগ্রযাত্রা অব্যাহত রাখতে নতুন প্রজন্মকে নিয়ে নিজের চিন্তাধারা ও অঙ্গীকারের কথাও তুলে ধরেন শেখ হাসিনা। আমি জানি স্বাধীন চেতা হলে পরে অনেক বাধা আসে, আর দেশকে ভালোবেসে শুধু দেশের মানুষের কথা চিন্তা করে যারা পথ চলে তাদের পথ চলা কখনো সহজ হয় না। অন্তত আমি এই প্রতিজ্ঞা করছি, থেমে থাকবো না। চলার পথ যত কণ্টকাকীর্ণ হোক, যত রক্তক্ষরণ হোক, সব পদদলিত করে বাংলাদেশের জনগণের ভাগ্য পরিবর্তনে এগিয়ে যাব। এটাই হচ্ছে আমার প্রতিজ্ঞা। আপেল মাহমুদ, এটিএন বাংলা, ঢাকা। দুর্নীতির সাথে কোনো আপোষ করা হবে না বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। আপিল বিভাগে সুপ্রিম কোর্ট, আইনজীবী সমিতি এবং অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। প্রধান বিচারপতি আরও বলেন, আদালতের কেউ দুর্নীতি করলে তাৎক্ষণিক বরখাস্ত করা হবে। এছাড়া মামলার জট কমাতে পুরনো মামলা নিষ্পত্তিতে সেল গঠন করারও কথা বলেন তিনি। রিপোর্ট করছেন হুমায়ুন চিশতি। রীতি অনুযায়ী রোববার সকালে আপিল বিভাগে প্রধান বিচারপতির ১ নম্বর কোর্টে নবনিযুক্ত প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীকে সংবর্ধনা দেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ও অ্যাটর্নি জেনারেল কার্যালয়। এতে লিখিত বক্তব্য দেন অ্যাটর্নি জেনারেল AM আমিনুদ্দিন এবং সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক রুহুল কুদ্দুস কাজল। সংবর্ধনা অনুষ্ঠানে সুপ্রিম কোর্টের বিচারপতিরা উপস্থিত ছিলেন। এছাড়া দেশের সর্বোচ্চ আদালতের আইনজীবীরা সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেন। মামলা জট কমানো সহ নানা বিষয়ে কথা বলেন প্রধান বিচারপতি। তিনি দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সের ঘোষণা দেন। উনি যে মেসেজটা দিলেন যে যেই কোনো পর্যায়ের যে কোনো ব্যক্তি হন না কেন বিচার বিভাগের সাথে সম্পৃক্ত, তাদের কারো বিরুদ্ধে যদি কোনো ধরনের দুর্নীতির অভিযোগ পাওয়া যায় সেই ক্ষেত্রে উনি শক্ত অবস্থান নেবেন
বিচারপ্রার্থীদের দুর্ভোগ কমাতে মামলার পূর্ণাঙ্গ রায়ের নথি দ্রুত পেতে প্রধান বিচারপতির প্রতি আহ্বান জানান অ্যাটর্নি জেনারেল AM আমিনউদ্দিন। বিচার বিভাগে ঘুষ, দুর্নীতি, অনিয়ম কমাতে বলিষ্ঠ পদক্ষেপ নিতে প্রধান বিচারপতির প্রতি আহ্বান জানান আইনজীবী সমিতির সম্পাদক রুহুল কুদ্দুস কাজল। মামলা জট ও বিচারপ্রার্থীদের দুর্ভোগ কমাতে এবছর ছুটি কমানোরও আহ্বান জানান তিনি। মামলা রায় ঘোষণার পরে বিচারপ্রার্থী জনগণ রায়ের কপি নেওয়ার জন্য বারান্দায় ঘুরেন। তো সেই বিষয়টি আমি উল্লেখ করে ওনাকে অনুরোধ করেছি যে রায় ঘোষণার পরবর্তীতে দ্রুততার সাথে যেন রায়টা নিচে নেমে যায়, স্বাক্ষর করে। প্রতি 8 জেলার জন্য একজন করে মাননীয় বিচারপতিকে দিয়ে তিনি কমিটি করবেন যারা নিম্ন আদালতের কার্যক্রম মনিটরিং হচ্ছে। সুপ্রিম কোর্টের শাখা এবং প্রশাসনের বিভিন্ন অনিয়ম অবস্থাপনা করার জন্য একজন অতিরিক্ত রেজিস্ট্রার জেনারেলকে দিয়ে তিনি বলেছেন আজকেই একটা কমিটি করে দিবেন যারা দেখবেন বিভিন্ন ক্ষেত্রে আদালতে, বেঞ্চে এবং সংশ্লিষ্ট শাখায় দুর্নীতি কিংবা কোনো অনিয়ম আছে কিনা। নবনিযুক্ত প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী দুর্নীতিকে ক্যান্সারের সাথে তুলনা করে এর সাথে আপোষ না করার ঘোষণা দেন। শুক্রবার দেশের 23তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নেন হাসান ফয়েজ সিদ্দিকী। হুমায়ুন চিস্তি, ATN বাংলা, ঢাকা। র্যাবের বর্তমান ও সাবেক 7 কর্মকর্তার বিরুদ্ধে দেওয়া নিষেধাজ্ঞা পুনর্বিবেচনা চেয়ে বাংলাদেশের চিঠির এখনও কোনো জবাব দেয়নি যুক্তরাষ্ট্র। সিলেটে এক অনুষ্ঠান শেষে এই তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী AK আব্দুল মোমেন। 2 সপ্তাহ আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনিও ব্লিংকেনকে এ বিষয়ে চিঠি দেন তিনি। জমজমাট প্রচারণা চলছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে। টানা গণসংযোগে ব্যস্ত প্রধান 2 মেয়র প্রার্থী। উন্নয়নের ধারাবাহিকতার জন্য ভোটারদের পুনরায় সমর্থন চাইছেন আওয়ামী লীগ প্রার্থী ডক্টর সেলিনা হায়াত আইভী। অন্যদিকে পরিবর্তনের বার্তা নিয়ে নগরবাসীর কাছে ছুটছেন স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার। নারায়ণগঞ্জ থেকে ফিরে জানাচ্ছেন ইকরামুল হক সায়েম, ছবি তুলেছেন হুমায়ুন কবির। নির্বাচনী আমেজে ছেয়ে গেছে বন্দরনগরী নারায়ণগঞ্জের পথঘাট। সিটি নির্বাচনে 7 জন প্রার্থী দাঁড়ালেও নির্বাচনী দৌড়ে এগিয়ে সদ্যবিদায়ী মেয়র ডাক্তার সেলিনা হায়াত আইভী ও স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার। ভোটের মাঠ চষে বেড়াচ্ছেন 2 প্রার্থী। উন্নয়ন কাজের ফিরিস্তি তুলে ধরছেন পৌরসভা ও সিটি কর্পোরেশন মিলিয়ে গত 3 দফায় নগরের অভিভাবক সেলিনা হায়াত। কাজগুলিকে কন্টিনিউশন করা এবং বাকি প্রত্যেকটা এলাকায় ভিত্তিক কিছু চাহিদা আছে, যখন আপনি ঘুরেন তখন মানুষের যে মৌলিক চাহিদাগুলি সেটা ফুটে ওঠে। অন্যদিকে সাবেক মেয়রের ব্যর্থতা তুলে ধরে নগরপিতা হতে ভোট চাইছেন স্বতন্ত্র প্রার্থী তৈমুর আলম। গত 18 বছরের ব্যর্থতা, এই ব্যর্থতার কারণে নগরবাসী ঐক্যবদ্ধ, তারা একটা পরিবর্তন চায়। ঘনবসতির নগরীতে সুপেয় পানির সরবরাহ নিশ্চিত করাকেই নির্বাচনী প্রতিশ্রুতির সামনে রাখছেন আইভী। আর ঘিঞ্জি নগরীতে যানজট কমিয়ে গ্রিন সিটি গড়ার প্রতিশ্রুতি তৈমুরের। আমি জনগণের পালস বুঝি, জনগণ কি চায় সেই আলোকে জনগণের অগ্রাধিকার দেওয়া হবে। উন্নয়ন, কোনো উন্নয়ন তো দৃশ্যমান হচ্ছে না। আপনি মণ্ডলপাড়া ব্রিজ বলে একটা কালভার্ট, এটা তো 3 বছর যাবতে খোরাখুরিয়ে চলছে। অনেকগুলি খাল খনন করছি, পুকুর খনন করছি, আপনার কবরস্থান, শ্মশান এগুলিকে রিপেয়ার করছি। তাছাড়া এই এলাকা বড় একটা কবরস্থান নাই, একটা খেলার বড় মাঠ নাই। আমার 27টি ওয়ার্ডে চ্যালেঞ্জিং জব হলো সুপেয় পানি দেওয়ার জন্য। এটাকে আমি বেশি নজর দিয়ে পরবর্তীতে অন্যান্য কাজগুলিকে কন্টিনিউশন করব। নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে মেয়র পদে 5 জন দলীয় ও 2 জন নির্বাচন করছেন স্বতন্ত্র হয়ে। নির্বাচনকে ঘিরে প্রচার মুখর প্রাচ্যের ড্যান্ডিখ্যাত নারায়ণগঞ্জ। এখানে মেয়র পদে প্রধান 2 প্রার্থী আলোচনায় থাকলেও কাউন্সিলর প্রার্থীরাও সরগরম করে রেখেছে গোটা সিটি কর্পোরেশন এলাকা। 16 জানুয়ারি নতুন জনপ্রতিনিধি নির্বাচনে রায় দেবেন এখানকার প্রায় 5.25 লাখ ভোটার। ইকরামুল হক সায়েম, ATN বাংলা, নারায়ণগঞ্জ। এক যুগেও শেষ হয়নি পিলখানায় বিডিআর বিদ্রোহের ঘটনায় বিস্ফোরক আইনের মামলার বিচার। ফলে বিদ্রোহ ও হত্যা মামলায় সাজা খাটা এবং খালাস পাওয়া 300 আসামির মুক্তি মিলছে না। মামলার এই ধীরগতির জন্য রাষ্ট্র ও আসামি পক্ষ দুষছেন একে অপরকে। হুমায়ুন চিস্তির আরেকটি রিপোর্ট। বহুল আলোচিত পিলখানায় বিডিআর বিদ্রোহের ঘটনায় 850 জনের বিরুদ্ধে 3টি মামলা করা হয়। এর মধ্যে বিদ্রোহের বিচার শেষ হয়েছে বিজিবির নিজস্ব আইনে। হত্যা মামলাটি বিচারিক আদালতের পর হাইকোর্টে বিচার শেষ হয়ে এখন আপিল বিভাগে শুনানির অপেক্ষায়। তবে বিস্ফোরক আইনের মামলাটি এখনও প্রাথমিক পর্যায়ে রয়ে গেছে। 1200 সাক্ষীর মধ্যে এখনও 100 জনেরও সাক্ষ্য গ্রহণ শেষ হয়নি।
ফলে বিদ্রোহ মামলায় সাজা শেষ হয়েছে এবং হত্যা মামলায় খালাস পেয়েছেন এমন কয়েকশো আসামি মুক্তি পাচ্ছেন না। রাষ্ট্রপক্ষের আইনজীবীর দাবি, হত্যা ও বিস্ফোরক আইনের দুটি মামলা একসাথে শুরু হলেও আসামিপক্ষের আবেদনের প্রেক্ষিতেই হত্যা মামলা নিষ্পত্তির পর বিস্ফোরক আইনের মামলার বিচারিক কার্যক্রম শুরু হয়। তবে এ বক্তব্য নাকচ করেছেন আসামিপক্ষের আইনজীবী। একটা মামলা শেষ করে আরেকটি মামলার কার্যক্রম শুরু করার জন্য তারাই আবেদন করেছেন, না হলে হত্যা মামলার মতো এই মামলার কার্যক্রম শেষ হয়ে যেত। প্রসিকিউটর কোনো দরখাস্ত দেয় নাই মামলার কার্যক্রমকে বন্ধ করার জন্য, অথবা কোনোদিন সাক্ষী এসছে সাক্ষী না করার জন্য। আমি তো বৃহৎ সংখ্যক আসামিদের আইনজীবী, আমি তো এরকম কোনো দরখাস্ত দেই নাই। কোথাকার কোন আইনজীবী দিয়ে কি দরখাস্ত দিয়েছেন? আমরা যদি দরখাস্ত দিয়েও থাকি তাহলে ওনারা এখন কেন মামলার কার্যক্রম চালু করতেছেন না? এখন কেন মামলা সাক্ষী দিচ্ছেন না? বিডিআর মামলা বিচারের জন্য রাজধানীর কারা অধিদপ্তর মাঠে স্থাপিত অস্থায়ী আদালতটি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। এদিকে বিচারিক ও উচ্চ আদালতে বারবার আবেদন করেও জামিন পাচ্ছেন না বলে অভিযোগ আসামিপক্ষের আইনজীবীদের। যারা খালাস পেয়েছেন, যাদের বিরুদ্ধে আপিল করা হয়েছে, তারা কিন্তু এক্সপ্লোসিভ সাবস্টেন্স অ্যাক্টের মামলার তারা আসামি। সুতরাং এক্সপ্লোসিভ সাবস্টেন্স অ্যাক্টের মামলার আসামিরা যারা যদি বেরোতে চান তাদেরকে বেল নিতে হবে। কোর্ট না বসলে, ওই আদালতে না গেলে কার কাছে আবেদন করব? জামিনের আবেদন আমরা বহুবার উচ্চ আদালতেও করেছি। নিম্ন আদালতে আমরা ক্যাটাগরিক্যালি বলেছি, আমাদের জামিনের দরখাস্ত দিয়ে বলেছি যে হয় মামলাটি দ্রুত নিষ্পত্তি করা হোক অথবা আমাদেরকে দয়া করে জামিন দেওয়া হোক। এদিকে হত্যা মামলাটি আপিল বিভাগে অগ্রাধিকার ভিত্তিতে শুনানির জন্য আবেদন জানানো হবে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল। 2017 সালের নভেম্বরে 139 জনের মৃত্যুদণ্ড বহাল রাখে হাইকোর্ট। এছাড়া 185 জনকে যাবজ্জীবন, 228 জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও 287 জনকে খালাস দেয়া হয়। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। ক্ষমতা হারানোর শঙ্কায় ভীত হয়ে সরকার রাজনৈতিক কর্মসূচিতে হামলা, পুলিশি নির্যাতন ও নতুন করে গ্রেপ্তার শুরু করেছে বলে অভিযোগ বিএনপির। চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ অভিযোগ করেন। জনগণ আওয়ামী লীগকে আর এক মুহূর্ত ক্ষমতায় দেখতে চায় না দাবি করে তিনি বলেন, দেশবাসী চূড়ান্ত আন্দোলনের জন্য প্রস্তুত হচ্ছে। মইনুল আহসানের রিপোর্ট। বেগম খালেদা জিয়ার মুক্তি ও চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর সুযোগ দেওয়ার দাবিতে গেল মাসে সিরাজগঞ্জ, হবিগঞ্জ সহ কয়েকটি জেলায় আওয়ামী লীগ, বিএনপি ও পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়। এছাড়া আরও কয়েকটি জেলায় সমাবেশে ক্ষমতাসীন দল আর প্রশাসনের বাধার অভিযোগ করে বিএনপি। এ নিয়ে গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব অভিযোগ করেন, শান্তিপূর্ণ গণতান্ত্রিক কর্মসূচিতে বাধা দিচ্ছে সরকার। এই যে শান্তিপূর্ণ প্রতিবাদ, শান্তিপূর্ণ কর্মসূচির মধ্য দিয়ে যে দাবি আদায়ের যে প্রক্রিয়া আমরা শুরু করেছি, এতে ভীত হয়ে আওয়ামী লীগ এবং এই অনির্বাচিত সরকার তারা আজকে গণতান্ত্রিক শক্তির উপরে আক্রমণ চালিয়ে যাচ্ছে। দেশে গণ আন্দোলনের পরিবেশ তৈরি হয়েছে মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, দেশবাসী এখন রাষ্ট্র ক্ষমতায় পরিবর্তনের জন্য উন্মুখ হয়ে আছে। এই কর্মসূচিগুলোর মধ্য দিয়ে এটা প্রমাণিত হয়েছে যে এই দেশের জনগণ আর একবারই চায় না যে এই সরকার, অনির্বাচিত সরকার, তারা ক্ষমতায় থাকুক এবং এইভাবেই গণতন্ত্রকে ধ্বংস করুক। এবং এইটা প্রমাণিত হয়েছে যে দেশনেত্রী বেগম খালেদার মুক্তি এদেশের মানুষ এই মুহূর্তেই চান। মির্জা ফখরুল জানান, স্থায়ী কমিটির পরবর্তী সভায় বাকি জেলায় সমাবেশের তারিখ চূড়ান্ত করা হবে। মইনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা। মাদক মামলায় চিত্রনায়িকা পরিমণির বিরুদ্ধে চার্জ গঠনের শুনানি পিছিয়েছে আদালত। অভিযোগ গঠনের পরবর্তী তারিখ নির্ধারণ করা হয়েছে 5 জানুয়ারি। আজ ঢাকার বিশেষ জজ আদালতে মামলাটি চার্জ শুনানির জন্য ধার্য ছিল, কিন্তু এদিন ঢাকা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক আইয়ুবুর রহমানের মৃত্যুতে নিম্ন আদালতের কার্যক্রম বন্ধ থাকায় চার্জ গঠনের শুনানি হয়নি। উত্তরের হিমেল হাওয়ায় কাঁপছে দেশ। কনকনে ঠান্ডায় সবচেয়ে বেশি বিপর্যস্ত দেশের উত্তরাঞ্চলের জনপদ। আজ দেশের সর্বনিম্ন 9.4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রংপুরের তেঁতুলিয়ায়। ঘন কুয়াশা ও শীতল বাতাসে স্থবির জনজীবন। তীব্র শীতে কুড়িগ্রামেও মানবেতর দিন কাটাচ্ছে নিম্ন আয়ের মানুষেরা। তাপমাত্রা নেমে এসেছে 13.3 ডিগ্রি সেলসিয়াসে। গবাদি পশু নিয়েও বিপাকে এসব মানুষ। আগুন জ্বালিয়ে উষ্ণতা খুঁজছেন তারা।
এদিকে জেলার 9 উপজেলায় এখন পর্যন্ত সরকারিভাবে 35,500 কম্বল বিতরণ করা হয়েছে। তবে ভুক্তভোগীরা জানান এ সংখ্যা প্রয়োজনের তুলনায় একেবারে কম। পৌষের শুরু থেকে শেরপুরে বাড়ছে ঠান্ডার প্রকোপ। জেলার চর ও পাহাড়ি এলাকায় শীতের প্রকোপ একটু বেশি। হাসপাতালগুলোতে বেড়েছে ঠান্ডাজনিত রোগে আক্রান্তের সংখ্যা। এবারে ইস্পাহানি শেয়ারবাজার সংবাদ। যমুনা ওয়েল লিমিটেড শেয়ার হোল্ডারদের জন্য 120% নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। একই সঙ্গে কোম্পানির প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। 30 জুন পর্যন্ত সমাপ্ত বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে 18 টাকা 24 পয়সা, যা আগের বছর ছিল 18 টাকা 13 পয়সা। সম্পদমূল্য হয়েছে 180 টাকা 84 পয়সা। আগামী 12 মার্চ বিকেল 3টায় ডিজিটাল প্ল্যাটফর্মে কোম্পানির এজিএম অনুষ্ঠিত হবে। রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে 23 জানুয়ারি। কর্পোরেট ঘোষণার জন্য আজ কোম্পানির শেয়ার লেনদেনের ক্ষেত্রে কোনো মূল্যসীমা নেই। কঙ্গো ও মালিতে নিয়োজিত জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কন্টিনজেন্ট প্রতিস্থাপন করতে যাচ্ছে বাংলাদেশ বিমান বাহিনী। সকালে বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বাসারে কঙ্গো ও মালিগামী কন্টিনজেন্ট সদস্যদের উদ্দেশ্যে বক্তব্য প্রদান করেন বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান। এ সময় মিশনের শৃঙ্খলা, সততা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি। পরে মিশনের সাফল্য কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন বাহিনী প্রধান। কঙ্গোতে 246 জন বিমান বাহিনীর সদস্যসহ 6টি MI সিরিজ হেলিকপ্টার ও একটি C-130 পরিবহন বিমান এবং মালিতে বিভিন্ন এয়ারফিল্ড ও গ্রাউন্ড সাপোর্ট ইকুইপমেন্ট সহ যাচ্ছেন 110 জন বিমান বাহিনীর সদস্য। এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। চীনের মাম ফুলের চাষ করে স্বাবলম্বী হয়েছেন সাভারে বিরুলিয়া ইউনিয়নের শ্যামপুর গ্রামের চাষিরা। তারা জানান গাছ রোপণের কয়েক মাসের মধ্যেই ফুল ফোটে। এই গাছে পরিচর্যায় খরচও কম। বাজারে প্রতি পিস মাম ফুল 3 থেকে 4 টাকায় বিক্রি হচ্ছে। ক্রেতাদের চাহিদা থাকায় এই ফুল চাষের উদ্যোগ নিয়েছে চাষিরা। এদিকে মাম ফুল চাষিদের সহায়তা দেওয়ার কথা জানিয়েছে স্থানীয় কৃষি বিভাগ। এবারে আন্তর্জাতিক সংবাদ। দক্ষিণ আফ্রিকার কেপটাউনে পার্লামেন্ট ভবনে বড় ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। স্থানীয় সময় রোববার সকালে সেখানে আগুন দেখা যায়। মুহূর্তেই চারদিকে ধোঁয়া ছড়িয়ে পড়ে। এর পরপরই ঘটনাস্থলে পৌঁছায় দমকল বাহিনীর সদস্যরা। কেপটাউনের জরুরি বিভাগের মুখপাত্র জানান, ভোরে ভবনের 3য় তলার অফিসে প্রথমে আগুন ধরা যায়, পরে তা জাতীয় পরিষদের চেম্বারে ছড়িয়ে পড়ে। তবে কিভাবে আগুনের সূত্রপাত তা এখনো নিশ্চিত নয়। এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। এবারে জানাবো সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স বাণিজ্য সংবাদ। মুজিব বর্ষের সফলতা, ঘরেই পাবেন সকল ভাতা প্রতিপাদ্য সামনে রেখে সারা দেশে উদযাপিত হচ্ছে জাতীয় সমাজ সেবা দিবস। এ উপলক্ষে অধিদপ্তর প্রাঙ্গণে আলোচনা সভা, প্রামাণ্যচিত্র প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধান অতিথি ছিলেন সমাজ কল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ। বিশেষ অতিথি ছিলেন সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু ও মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি রাশেদ খান মেনন। স্বাগত বক্তব্য রাখেন সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক শেখ রফিকুল ইসলাম। এবারে পারটেক্স খেলার খবর। মাহমুদুল হাসান জয় এবং নাজমুল হোসেন শান্তর দৃঢ়তায় মাউন্ট মঙ্গানুই টেস্টে স্বস্তি নিয়ে দ্বিতীয় দিন শেষ করেছে বাংলাদেশ। দুজনের হাফ সেঞ্চুরিতে 2 উইকেটে 175 রান নিয়ে খেলা শেষ করে সফরকারীরা। 70 রান নিয়ে উইকেটে আছেন জয়। এর আগে প্রথম ইনিংসে নিউজিল্যান্ড অল আউট হয় 328 রানে। এস এম আশরাফের রিপোর্ট।
ইনসুইং আউটসুইং ইয়র্কার, কখনো আবার বুক বরাবর ধেয়ে আসা নিউজিল্যান্ড পেসারদের আগুনের গোলা। বে ওভালের তপ্ত উইকেটে প্রতিপক্ষের আগ্রাসী আক্রমণ বুক চিতিয়ে সামলে নিলেন মাহমুদুল হাসান জয় এবং নাজমুল হোসেন শান্ত। টেস্ট ক্রিকেটে বিদেশের মাটিতে 22 গজের উইকেটে সাম্প্রতিক সময়ে সেরা ব্যাটিং ঝলক টাইগারদের। দুজনের 104 রানের জুটিতে কিউইদের তাদেরই মাটিতে দ্বিতীয় দিন হতাশ করল বাংলাদেশ। দলের 43 রানে সাদমান ইসলামের আউটের পর প্রায় 40 ওভার ব্যাটিং করেন দুই ব্যাটসম্যান। দ্বিতীয় হাফ সেঞ্চুরি তুলে নেন শান্ত। টেস্ট ক্রিকেটে প্রথম অর্ধশতকের দেখা পান জয়। 211 বল খেলে দিন শেষে অপরাজিত 70 রানে। এর আগে বোলিংয়ে কিউইদের উইকেটে থিতু হতে দেননি মেহেদী হাসান মিরাজ। 258 রান নিয়ে খেলতে নেমে শরীফুলের বলে 265-তে ষষ্ঠ উইকেট হারায় স্বাগতিক দল। এরপর টানা 3 উইকেট তুলে নেন টাইগার স্পিনার। মমিনুলের বলে শেষ ব্যাটসম্যান হিসেবে হেনরি নিকোলস আউট হন 75 রানে। 70 রানে কিউইদের শেষ 6 উইকেট তুলে নেন বাংলাদেশের বোলাররা। এস এম আশরাফ, এটিএন বাংলা। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরও একবার। চলার পথে যতই বাধা আসুক থেমে না থাকার অঙ্গীকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার। দুর্নীতির সাথে কোনো আপোষ নয়, সংশ্লিষ্ট কেউ জড়িত থাকলে তাৎক্ষণিক বরখাস্ত হুঁশিয়ারি প্রধান বিচারপতির। এক যুগেও শেষ হয়নি পিলখানায় বিডিআর বিদ্রোহের ঘটনায় বিস্ফোরক আইনের মামলার বিচার, মিলছে না সাজা খাটা এবং খালাসপ্রাপ্ত 300 আসামির মুক্তি। এবং উত্তরের হিমেল হাওয়ায় কাঁপছে দেশ, সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড রংপুরের তেঁতুলিয়ায়, বিপর্যস্ত উত্তরাঞ্চলের জনপদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন এবং বারবার হাত পরিষ্কার করুন। এছাড়া এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাই।